যশোর এমএম কলেজে ভর্তি হওয়ার পরে তার বাসাটা হলো সাতক্ষীরা থেকে আরেকটু ভিতরে, সাতক্ষীরা জেলার ভিতরে, কিন্তু থানাটা সম্ভবত কোন থানা ছিল আমার সঠিক মনে নাই। যাই হোক, উনি খুবই হতদরিদ্র পরিবারের একটা ছেলে। সে পড়াশোনা চালানোর জন্য যে এমএম কলেজে ভর্তি হয়, চান্স পাই, ইনশাল্লাহ ভর্তি হয়েছে। তার পড়াশোনা ভালোই চলতেছে, কিন্তু তার ফ্যামিলি থেকে অবস্থা একটু খারাপ থাকার কারণে তার শহরে খরচের টাকাটা দিতে পারতো না। সে টাইমটা ছিল অনেক আগে, যেমন আপনার 2010-11 সালের একটা কাহিনী আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এখন ছেলেটা একটা ম্যাচে থাকে। এখন আমি কারণবশত আমি যশোরে যখন থাকতাম, শহরে থাকতাম, আমি বাসায় যাইতাম না, আমি এখানে থাকতাম। কিন্তু আমাদের কোম্পানি থেকে একটা রুম দিছিল, আমি সেই রুমে থাকতাম। আর আমি একটা স্টুডেন্ট ম্যাচে খাওয়া দাওয়ার জন্য অ্যাপ্লাই করি। ইনশাল্লাহ আমি সেখানে খাওয়া দাওয়া পারমিশনটা পাই, আমি 3 বেলা খাওয়া দাওয়া করবো, কিন্তু ম্যাচে থাকবো না, শুধু খাবারটা খাবো। এখন ওখানে কিছু আপনার প্রায় 8-9টা পোলাপানের সাথে ভালো একটা রিলেশন হয়। তার ভিতরে ওই ছেলেটা একজন ছিল, তার নাম ছিল সাব্বির। ওনার সাথে ভালো একটা সম্পর্ক হয় আমাদের। এখন উনি বুঝতে দেয় না, বা আমরা আরও এর ভিতরে অনেকেই আছে, তাদের বাপের অনেক টাকা পয়সা আছে, তারা খুবই ইউজ অ্যামাউন্টের টাকা পয়সা নিয়ে এসে খরচ খরচা করে। এখন ওই ছেলেটা আপনার বেশি টাকা পয়সা খরচ করতে পারে না, খুবই সমস্যার ভিতরে থাকে। এখন উনি আমাকে বলে, মানে ওনার ফ্রেন্ড যারা কলেজ ফ্রেন্ড আছে তাদেরকে বলতে পারে না, আমাকে বলে ভাই আমি একটু প্রবলেম আছি, আপনি যদি একটু হেল্প করতেন। আমি বলছি কী ধরনের হেল্প বলেন ভাই। যেটা আমি পড়াশুনো করি না, আমি একটা ছোটো কোম্পানিতে চাকরি করি। মানে আমি বলি বলেন ভাই। করছি ভাই আমাকে যদি একটা কাজের ব্যবস্থা করে দিতেন, পড়াশোনা আমি কাজ করলে আমার হয়তো খরচটা আমি চালাতে পারতাম, আমার ফ্যামিলি অবস্থা খুব খারাপ, এরকম বিষয়। আমি বললাম ঠিক আছে ভাই, আমি চেষ্টা করবো আপনার একটা কাজের জন্য। এখন উনি তো কলেজ করতে হয়, দেখা যাচ্ছে মিনিমাম একটা টাইম কলেজে যাতায়াত করতে হয়, এবং কাজ তো ওইভাবে হয় না, এবং পার্ট টাইম জব তো সেভাবে ওই টাইমে আমাদের যশোরে অ্যাভেলেবেল ছিল না। যাদের একটু হতো তো এরকম অনেক লোক থাকতো। আমি ওনাকে বললাম যে ভাই এরকম অবস্থাতে কোনো পার্ট টাইম জব নাই, রাতে বা দিনে আপনার পড়াশোনা করতে হবে, কিন্তু আপনি দেখেন অন্য কিছু করতে পারেন কিনা। আমি বলি আমার খুবই খারাপ লাগে যে আমি কিছু করতে বললাম না। আমি যতটুকু সামর্থ্য অনুযায়ী আমরা হেল্প করতাম। এটা ওখান থেকে আমাদের ওই ওনাদের ফ্রেন্ডের ভিতরে আমারও ফ্রেন্ড হয়ে যায়। ওখান থেকে একজন বলে তুই তো একটা কাজ করতে পারিস, হাতে রিক্সা চালাতে পারিস। এটা ওখান থেকে আমরা সবাই গুড আইডিয়া, বেটার আইডিয়া, চল তাহলে একটা কালকে আমরা সবাই মিলে একটা রিক্সা দেখে একে রিক্সা চালাবে। কিন্তু হয়তো কথাটা শুনে ও কেমন ভাবে নিয়েছিল আমি জানি না, কিন্তু সে রাজি হয়ে গেছিল। ওই টাইমটাতে আমরা যখন 8-10 জন, আমরা ওর বন্ধু বান্ধব হয়ে একই রুমে, ওরা 5 জন থাকতো, কিন্তু 5 জনই ক্লোজ ছিল, আর 4 জন বাইরে ছিল, আমি একজন। 5 জন মোট 10 জন আমরা একটা গ্রুপ ছিলাম, খুবই ভালো দিন কাটাতাম। এখন ও হয়তো একটু নার্ভাস ফিল করতেছিল, তারপরেও দেখা যাচ্ছে পরিস্থিতির শিকার অনুযায়ী সে কাজটা করতে বাধ্য হয়েছিল, কিন্তু করতো। কিন্তু তার ভিতরে আমরা একটা তাকে এমনভাবে তার সাথে মিশতাম যে ও কখনো যাতে বুঝতে না পারে যে সে রিক্সা চালায় পড়াশোনা করে, আমাদের মতো বন্ধু বান্ধবের সাথে তার খারাপ যায় না, এরকম কিছু বুঝতে দিতাম না আমরা। এমনও দিন গেছে যে দেখা যাচ্ছে শুক্রবারে আমার ছুটি থাকতো, শুক্রবারে বিশেষ করে ওদেরও ছুটি থাকতো, আমরা সবাই মিলে শহরের ভিতরে ঘোরাঘুরি করতাম ওরই রিক্সা নিয়ে আরেকটা রিক্সা নিয়ে আমরা ঘোরাঘুরি করতাম। আমি একবার চালাতাম, ও চালাতো, আরও 5টা বন্ধুরা আছে তারা চালাতো। এইভাবে আমরা ঘোরাঘুরি করতাম। তা অনেকেই আছে যে আপনার এরকম ভাবে যে মানে খুবই দরিদ্র পরিবারে পড়াশুনো করতেছে, অনেকেই আমাদের শহরে অনেকে আছে যারা রিক্সা চালায়, কিন্তু এটা বাস্তব অভিজ্ঞতা। কিন্তু সে বন্ধুটা, আমি 3 বছর ওই ম্যাচে খাইছিলাম, উনিও 3 বছর ছিল, ঠিক আছে। তারপরে আলহামদুলিল্লাহ উনি একটা চাকরি পায়, ঠিক আছে, একটা চাকরি পায়, সুন্দর একটা চাকরি পায়। সে চাকরি করে, পড়াশুনো বাদ দিয়ে দিয়েছিল, চাকরি করে। এখন অবশ্যই তার সাথে আমার মধ্যে মাঝে কথা হয়। আর ইনশাল্লাহ আমি যদি কখনো তার সাথে দেখা হয়, এমনি কথা হয়, সে ঢাকাতে রয়েছে, ঢাকাতে আমি গেলে তার সাথে দেখা করি না, আমার অবশ্যই সময় থাকে না। তারপরেও আমি চেষ্টা করবো তার সাথে দেখা করার জন্য, আপনাদেরকে
তাকে একদিন ভিডিওতে এনে পরিচয় করে দেবো। মূলত তার সাথে দীর্ঘদিন যাবত আমার কোনো সম্পর্ক বা যোগাযোগ ছিল না, কারণ আমি ওই টাইমে ও চাকরি পেয়ে চলে যায় ঢাকায়, আমি চাকরি ছেড়ে দিয়ে চলে আসি। এভাবে অবস্থা থাকতে থাকতে কিন্তু হঠাৎ একদিন আমার ফেসবুক পেজে এসে ও নক করে আমাকে চিনে ফেলে, কিন্তু আমার ফেসবুক পেজের নাম তো যে কেউ আসলে এই বিষয়টা ও জানতো না। আমাকে নক করে যে, ভাই আপনি কি মেহেদী হাসান? আমি হ্যাঁ, আমি বলি জি ভাই আমি মেহেদী হাসান। ও বলে আমি সাব্বির। আমি বললাম ভাই কোন সাব্বির, চিনতে পারলাম না তো। আমাদের এক ছোট ভাই আছে, সে আগে ওকে, ও তো মালয়েশিয়ায় থাকে, ও তো বাংলাদেশ নাম্বার থেকে কীভাবে বলবে। যাই হোক, এইভাবে কথা বলতে বলতে ও পরিচয় দেয়। আমার তখন স্মরণে আসে, হ্যাঁ এই তো চিনতে পারছি। ঠিক সে, তার সাথে এখনো কন্ট্যাক্টে আছি। ইনশাল্লাহ তার সাথে কোনোদিন যদি যোগাযোগ করতে মানে দেখা হয়, তাহলে আপনাদেরকে ক্যামেরায় আনার চেষ্টা করবো। এরকম অনেক গল্প আছে। আমি যেহেতু আপনার 2004 সাল থেকে আপনার 2013 সাল পর্যন্ত আমি যশোর শহরে কাটিয়ে দিছি। প্রায় দীর্ঘ 9 বছর ধরে আমি এই যশোর শহরে দীর্ঘ সময় পার করেছি। আমি অনেক স্মৃতি আছে, আমি আরও কিছু স্মৃতি আপনাদের সাথে আমি একদিন শেয়ার করবো, কয়েকটা ভিডিওতে আমি চেষ্টা করব আমার এই যশোরের স্মৃতিগুলো তুলে ধরার জন্য। এই জন্য আমার পেজটা ফলো করবে। এসে আকর্ষণীয় আকর্ষণীয় কিছু স্মৃতি আছে আমার, যেগুলো খুবই স্মরণীয়, সারা জীবন মনে রাখবে। এবং কিছু দুর্ঘটনামূলক স্মৃতি আছে, যেগুলো অনাকাঙ্ক্ষিত, যেগুলো আমার সাথে ঘটার কথা না, সেগুলোও ঘটে গিয়েছিল এই যশোর শহরে। যশোর শহরটা এক সময় কেমন ছিল আমি একদিন একটা বিবরণ ভিডিওতে জানাবো, আর এখন বর্তমান পরিস্থিতি কেমন হয়েছে সেটা এক সময় জানাবো, দেখবেন। আমাদের কিছু ছোট ভাই বাগের কাশফুলের এটা ভিউ নেওয়ার জন্য মোটরসাইকেল আছে। যাই হোক, ডিস্টার্ব করা হলো, তারা হয়তো কি করতেছে জানি না। এই যে সামনে আমাদের নতুন এক পাবলিক কলেজ, এই পাবলিক কলেজে অনেক সুনাম দুর্নাম সবকিছু আছে। তারপর পাবলিক কলেজটা, আমাদের নতুন এক পাবলিক কলেজটা 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। অনেক সুন্দর একটা কলেজ, চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। আর আমাদের যশোর বেনাপোল হাইওয়েতে অনেক সুন্দর সুন্দর জিনিস